প্রথম প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম, চুনাপাথর, মাটি নাকি ছাই? অ্যান্সার হয়ে যাবে চুনাপাথর। তো দেখো, সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর এবং সিমেন্ট তৈরি করতে চুনাপাথরের সাথে কাদামাটি, বালি, ছাই এবং জিপসাম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাই মূল উপাদান হবে চুনাপাথর। পরের প্রশ্ন, কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? ভারতীয় কৃষি গবেষণাগার, তো সেটা হচ্ছে নয়াদিল্লিতে, নয়াদিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত। ভিলাই কয়লা পাই আমরা কোন খনি থেকে? কোন খনি থেকে আমরা ভিলাই কয়লা পাই? দেখো, দাল্লি, রাজহারা, কুদ্রেমুখ, কোরবা নাকি তালচের? ভিলাই কয়লা পাই আমরা কোরবা, কোরবা খনি থেকে। দেখো, কোরবা খনিটা কোথায় অবস্থিত? কোরবা খনি হচ্ছে ছত্তিশগড় যে রাজ্যটা আছে, ছত্তিশগড় রাজ্যের মহানদী যে রয়েছে, মহানদী, সেই মহানদীর একটা শাখা নদী আছে, সেটা হচ্ছে হাসদেও। কি আছে সেটা? হাসদেও। এই হাসদেওর যে উপত্যকা অঞ্চলটা রয়েছে, সেই উপত্যকা অঞ্চলেই কিন্তু এই কয়লা খনিটা রয়েছে। ঠিক আছে, কোরবা, কোরবা কয়লা খনি। পরের প্রশ্নে বলছে যে এখানে মিলানো দিয়েছে, সঠিক কোডটি কি হবে? প্রথম আছে কি কামেট। কামেট, দেখো কামেট আছে অরুণাচল প্রদেশ, কিন্তু অরুণাচল প্রদেশ তো হবে না, কামেট হবে কি উত্তরাখণ্ড হবে, উত্তরাখণ্ড। পরেরটা আছে মহেন্দ্রগিরি হচ্ছে ওড়িশা, এটা ঠিক আছে, মহেন্দ্রগিরি ওড়িশাতে অবস্থিত। আর গুরু শিখর মধ্যপ্রদেশ দিয়েছে, এটাও হবে না। গুরু শিখরটা হচ্ছে আমাদের যে আরাবল্লী পর্বত আছে, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, এবং সেটা অবস্থান করছে রাজস্থানে। ঠিক আছে, সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। তাহলে আমাদের শুধুমাত্র অপশান মানে বিটা সঠিক হবে, 2-1টা সঠিক হবে, তার মানে অপশান সি, কেবলমাত্র 2। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 5, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপে কী হবে? মানে কোনো একটা বিল ধরো, সেই বিলটা যদি রাজ্যসভায় যদি সফলভাবে সংশোধিত হয়ে যায়, তারপরে কী হবে সেটা? আচ্ছা, লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। দেখো, আমি বলে নিই, কোনো একটা বিল সেটা যদি ধরো রাজ্যসভায় সফল হয়ে গেল, ঠিক আছে, রাজ্যসভায় সেটা ঠিক হলো, এবার সেটা কিন্তু লোকসভায় যাবে, এবং লোকসভায় সেটা কিন্তু সেটা আবার ভোট হবে, সেখানে কিন্তু সেটা পাস হতেও পারে, আবার নাও হতে পারে। তার মানে কি, সেটা সুপারিশ গ্রহণ করবে বা না করে পুনরায় অগ্রসর হবে। আর অপশানগুলো দেখো, লোকসভা পুনরায় বিবেচনার জন্য ওই বিল গ্রহণ করতে পারে না, এটা ভুল কথা। আর লোকসভা বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পুনর্নির্বাচনের জন্য। কখনোই লোকসভা বা রাজ্যসভা এই কাজগুলো পারে না, তারা কখনোই এক কক্ষ থেকে আরেক কক্ষতে ফেরত পাঠাতে পারে না। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বিলটি বলতে পারেন বিলটি পাস করার জন্য। এটা নয়, অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। এই ধরনের বিলগুলো সাধারণত যদি পাস করতে হয়, প্রথমে ধরো লোকসভায় পাস হলো, তারপরে কিন্তু রাজ্যসভায় পাস হতে হবে, তারপরেই কিন্তু সেটা রাষ্ট্রপতি সিগনেচার করবে। তো রাষ্ট্রপতি যদি চায়, রাষ্ট্রপতির কাছে কিছু ভিটো ক্ষমতা থাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু আবার পুনর্বিবেচনার জন্য সেটাকে কিন্তু ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে, কখনো লোকসভা বা রাজ্যসভা তারা কিন্তু পুনর্বিবেচনা করার জন্য কিন্তু কখনো তারা এগুলো ফেরত পাঠাতে পারে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, দেহকোষে বারবডি পাওয়া যায় না। আচ্ছা, দেহকোষে বারবডি পাওয়া যায় না ক্লাইনফিল্টার সিনড্রোমের ব্যক্তিতে, নাকি ট্রিপল এক্স সিনড্রোম ব্যক্তিতে, নাকি টার্নার সিনড্রোম ব্যক্তিতে, মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর স্ত্রী দেহে। এটা অ্যান্সার হবে অপশান সি, টার্নার সিনড্রোম ব্যক্তিতে। তো এক্ষেত্রে কি হয়, এই যে ধরো স্বাভাবিক স্ত্রীলোকের আমরা জানি যে বারবডি থাকে কি হচ্ছে এক্স এক্স বারবডি থাকে, ঠিক আছে, এক্স এক্স বারবডি থাকে। ও যারা টার্নার সিনড্রোমের মধ্যে পড়ে, তো তাদের ক্ষেত্রে আরেকটা X0, অর্থাৎ একটা নিষ্ক্রিয় কিন্তু এক্স ক্রোমোজোম থাকে। তো এই যে নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম, সেটা স্ত্রীদের লক্ষ্য করা যায়। আর আরেকটা ব্যাপার হলো, যাদের দেহকোষে ধরো 3টে এক্স ক্রোমোজোম থাকে, তাদের কিন্তু বারবডি সংখ্যা কিন্তু 2। 3টে যদি ক্রোমোজোম থাকে এক্স ক্রোমোজোম, তার মধ্যে বারবডি হবে 2। আর যদি মোট যদি এক্স ক্রোমোজোম যদি ধরো যতগুলো থাকবে, এক্স ক্রোমোজোম যতগুলো থাকবে, তার থেকে কিন্তু বারবডি সংখ্যা 1 কম হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7,
বস্ত্রশিল্পের শ্রমিকদের যে রোগ দেখা যায়, বস্ত্রশিল্পের যে শ্রমিক তাদের কী রোগ দেখা যায়? হোয়াইট লাং, ব্ল্যাক লাং, সিলিকোসিস নাকি গ্লুরোসি? অ্যান্সার হবে হোয়াইট লাং। বস্ত্রশিল্পের যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই হোয়াইট লাং রোগটা দেখা যায়। অ্যাকচুয়াল কী হয়, তুলো বা যে পাটের যে আঁশ সেগুলো তাদের ফুসফুসের রোগ সৃষ্টি করে, তা হোয়াইট লাং এটাকে বলে। আর ফুসফুসের ক্ষেত্রে মানে কার্বনের যদি কণা জমে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক লাং। তো ব্ল্যাক লাংটা সাধারণত যারা ধরো কয়লা খনিতে কাজ করে তাদের ক্ষেত্রে ব্ল্যাক লাংটা দেখা যেতে পারে। আর সিলিকা কণা থেকে সেটা হচ্ছে সিলিকোসিস কিন্তু রোগটা দেখা যায় সিলিকা থেকে। পরের প্রশ্ন দেখো, গ্যামেট তৈরির যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো গ্যামেট তৈরির কোন দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে? বৃদ্ধি, পরিপক্কতা প্রাপ্তি, বহুবিভাজন নাকি ওপরের কোনোটি নয়? অ্যান্সার হবে অপশান সি, বহুবিভাজন। ঠিক আছে, বহুবিভাজন দশায়। পতঙ্গ কোন শ্রেণীর কোন পর্বের অন্তর্ভুক্ত? তো পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা। সহজ প্রশ্ন, পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। পরের প্রশ্ন দেখো, খুবই আলাদা টাইপের একটা প্রশ্ন, যে প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো কি? তো আমরা যদি প্রোটিন শনাক্ত করতে চাই তাহলে কি পরীক্ষা করতে হয়? এটা বিউরেট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। প্রোটিনের জন্য হচ্ছে বিউরেট। আর যদি বলা হয় কার্বোহাইড্রেটের উপস্থিতি শনাক্ত করার জন্য কিন্তু এই মলিসের পরীক্ষা করা হয়, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট, এটা মনে রাখবে। আর প্রোটিনের জন্য হচ্ছে বিউরেট পরীক্ষা করা হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সৌর চুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা তোমাদের আগেও করিয়েছি আমি। সৌর চুল্লি এটা হবে গ্রিন হাউস, তাই তো, গ্রিন হাউস এফেক্টের উপর কিন্তু কাজ করে এটা, মানে তার উপর ভিত্তি করে কিন্তু এটা কাজ করে। কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? তো জিপসাম থেকে আমরা প্লাস্টার অফ প্যারিস তৈরি করি, এটা মনে রাখবে। জিপসামকে উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। ইনকা মানব গোষ্ঠী বলছে তথ্য বিনিময়ের জন্য কী ব্যবহার করত? তো ইনকা যে জনগোষ্ঠী ছিল তারা তথ্য বিনিময় করার জন্য কী ব্যবহার করত? তো এটা অ্যান্সার হয়ে যাবে গিট দেওয়া দড়ি। অপশান সি হবে সঠিক অ্যান্সার, গিট দেওয়া দড়ি। তো এই যে ইনকা মানব সভ্যতা, এরা কোথায় অবস্থান করতে? এরা কিন্তু যে দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ যে পর্বতমালা রয়েছে, পেরুর যে আন্দিজ পর্বতমালা আছে সেখানে এই ইনকা সভ্যতার উত্থান ঘটেছিল। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে, অবশ্যই আমরা জানি এটা, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আচ্ছা, বাকিগুলো দেখো। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসু। পরশুরাম হবে রাজশেখর বসু। বীরবল হবে প্রমোদ চৌধুরী। আর বনফুল হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, এনাদের ছদ্মনাম। আর ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? এটা হবে 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তো বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যে প্রাচীন যে মগধ রাজ্য ছিল, সেই মগধ রাজ্যটা। অ্যাকচুয়াল যে মগধ রাজ্যটা ছিল, সেই মগধ রাজ্যের পশ্চিমে ছিল তোমার সোন নদী আর পূর্বে ছিল চম্পা নদী। ঠিক আছে, পশ্চিমে হচ্ছে সোন নদী আর পূর্বে ছিল কি চম্পা নদী। আর প্রথম যে রাজধানী ছিল মগধের সেটা হচ্ছে রাজগৃহ এবং পরে পাটলিপুত্রতে স্থানান্তরিত করা হয়েছিল। ঠিক আছে। কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? তাহলে সুরাটে কারখানা স্থাপন করে, এটা হচ্ছে জাহাঙ্গীরের অনুমতিতে। অপশান বি হবে সঠিক অ্যান্সার, জাহাঙ্গীরের অনুমতিতে। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তাই তো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এটা প্রথম কবে ব্যবহৃত হয়? এটা হয়ে যাবে 1990 সালে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন আছে, যে এই যে মানব উন্নয়ন সূচক, এই ধারণাটা প্রথম কিন্তু প্রবর্তন করেন কে? পাকিস্তানের একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে মেহবুব উল হক। ঠিক আছে, মেহবুব উল হক। ইনি কিন্তু প্রথম এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর কনসেপ্টটা কিন্তু তিনি প্রথম প্রবর্তন করেন। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে যাচ্ছি। জাতীয়বাদী সংগঠন পুনা সার্বজনীন সভা, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটা কি হবে?
এটা হয়ে যাবে অপশান এ 1870 সালে, 1870 সালে। এবং কে এটা প্রতিষ্ঠা করেন? এটা হয়ে যাবে এম গোবিন্দ রানাডে, এম গোবিন্দ রানাডে, ঠিক আছে, গোবিন্দ রানাডে, মনে রাখবে এটা, অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে 1870 সালে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20। নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব এটা নেওয়া হয়? তো পাকিস্তান প্রস্তাব এটা কবে নেওয়া হয়? এটা হবে, দেখো পাকিস্তান প্রস্তাব মানেই হচ্ছে 1940, মনে রাখবে এটা 1940 সালের 23শে মার্চ, 1940 সালের 23শে মার্চ। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর কি? ভূর হচ্ছে এক প্রকারের, বলছে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি নাকি কর্দমাক্ত অঞ্চল। তো উচ্চগাঙ্গেয় সমভূমিতে যে ভূর দেখা যায় সে ভূর হচ্ছে অপশান এ হবে, বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমিকে বলা হচ্ছে ভূর, ঠিক আছে। আচ্ছা, যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের সৃষ্টি হয়েছে সেটাকে অ্যাকচুয়াল ভূর বলা হয়, মানে যে সমভূমি অঞ্চলটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে ভূর। পরের প্রশ্ন, কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বিভিন্ন আইন সম্পর্কিত বিষয়ে মতামত এবং পরামর্শ প্রদান করতে পারেন? তো এটা আর্টিকেল কত হয়ে যাবে? আর্টিকেল হয়ে যাবে অপশন ডি 143 নম্বর ধারা, 143 নম্বর ধারা 143। পরের প্রশ্ন, জ্বালানি কাঠ পোড়ালে যে শক্তি কোনো কাজে লাগে না, মানে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না, আমরা যদি জ্বালানি কাঠ পোড়াই কত পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না, যেটা নষ্ট হয়ে যায় 90%, ঠিক আছে, 90% নষ্ট হয়ে যায়, 10% কাজে লাগে। হাঁদাবোদা চরিত্রের সৃষ্টিকর্তাকে? তো এটা হয়ে যাবে নারায়ণ দেবনাথ, হাঁদাবোদা নারায়ণ দেবনাথ, তো এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো খোখো খেলায় 9 জন খেলোয়াড়। তোমরা অবশ্যই খেলা সম্পর্কে ভালো করে পড়ে যাবে, কোন খেলায় কতজন, তাছাড়াও খেলা সম্পর্কিত বিভিন্ন ট্রফি সবগুলোই পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এসভিইইপি এর ফুল ফর্ম কী হবে? সিনিয়র ভোটার্স হবে না, সিস্টেমেটিক ভোটার্স এটার মধ্যে আসবে, সিনিয়র ভোটার্স আসবে না, সিস্টেমেটিক ভোটার্স, ঠিক আছে, তার মানে বি আর ডি এর মধ্যে আমাদের দেখতে হবে। তাহলে এসভিইপি মানে হলো সিস্টেমেটিক ভোটার্স আসছে। তারপরে দেখো এখানে আছে এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, আর এখানে আছে এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, এটা অপশান বি হবে। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশান বি হবে সঠিক অ্যান্সার। কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? কাগজ আবিষ্কৃত হয় প্রথম চীনে। কোথায় হয়? প্রথম চীনে আবিষ্কৃত হয় কাগজ। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি বলা হচ্ছে যে তাদের পঞ্চম H3 রকেট সফলভাবে উৎক্ষেপণ করে? ফিফথ H3 রকেট উৎক্ষেপণ করে, এটা হচ্ছে জাপান, ঠিক আছে, সফলভাবে উৎক্ষেপণ করে জাপান। 2024 সালে ASER রিপোর্ট অনুসারে সরকারি স্কুলে ভর্তির হার কত শতাংশ নেমে এসেছে? তো সরকারি স্কুলে ভর্তির হার, এটা হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 29, অপশান বি হবে সঠিক অ্যান্সার, 66.8%, 66.8%। ডিজাস্টার রিস্ক অ্যান্ড রেজিলাইসেন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক, তাহলে ডিজাস্টার রিস্ক অ্যান্ড রেজিলাইসেন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক কোন সংস্থার সহযোগিতায় প্রকাশিত হয়েছে? এটা অ্যান্সার কী হবে? সিডিআরআই, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে।